ওকে, আমাদের আজকের লেকচারটা হবে অর্গানিক কেমিস্ট্রির উপর। আমাদের গত ক্লাসে যে লেকচারটা বাকি ছিল ট্যালকুম পাউডার আর বেবি পাউডার, ওটা আমাদের শীট আকারে আমরা চলে যাবে। এটা খুবই শর্ট, ওই লেকচারটা স্টার্ট করলে আমরা আসলে এই অর্গানিকের পড়ার রিদমটা নষ্ট হয়ে যাবে এই কারণে। আচ্ছা, আমরা লাস্ট এখানে কতটুকু পড়ানো হয়েছিল অর্গানিকে? অর্গানিকে লাস্ট কতটুকু পড়ানো হয়েছিল? লাস্ট টলেন বিকারক হয়েছিল। টলেন বিকারক কি পড়ছালা সবাই? বলছিলাম যে পড়ে আসতে। জি স্যার। আচ্ছা, একটু 2-1 মিনিট একটু জয়েন করে নাও। আচ্ছা, ফেব্রুয়ারিতে কি আমাদের কি ক্লাস মানে মনে হয় খুলতে পারে, তাই না? ফেব্রুয়ারিতে নাকি তোমাদের কলেজ? জি স্যার, বলতেছে তো এরকম। হ্যাঁ, ফেব্রুয়ারিতে খুলতে পারে। যদি খুলে তাহলে এটা আপাতত আমাদের ক্লাসগুলো অনলাইনে হবে, বাট এক্সাম গুলো তোমার অফলাইনে হবে। অনলাইনে এক্সাম দিয়ে তোমার কোনো লাভ নেই। তখন দেখা যায় যে তুমি দেখে দেখে এক্সাম দিচ্ছ, ওটা ভালো হয় না লেখা। আমাদের রিটেন এক্সামটা তারপর দেখা যাক, যদি অফলাইন যদি সব ইন্টারেস্টেড হয় আমরা তখন অফলাইনে নিব, সেটা এই সমস্যা নেই। এক সেকেন্ড, আমরা এখনই স্টার্ট করব। আচ্ছা, টলেন বিকারকটা যে পড়ছো, টলেন বিকারক কি, কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো তো টলেন বিকারকটা কি? টলেন বিকারকটা কি বলো তো? আমাদের এটা নিয়ে আলোচনা করা হবে আজকে, টলেন বিকারক আর ফেলিং দ্রবণ, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করা হবে। বলো টলেন বিকারকটা কি? অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করে যে বর্ণহীন দ্রবণ তৈরি করা হয় সেটা। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা অল্প একটু টলেন বিকারক নিয়ে আমরা কথা বলবো। এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি মনে করো আমরা এখানে সিলভার নাইট্রেট দ্রবণে আমরা প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যাড করব, তখন তোমার দেখা যাবে এখানে এক ধরনের অদক্ষেপ পাওয়া যাবে, সিলভার অক্সাইডের এখানে পিপিটি পাওয়া যাবে। এটার মধ্যে যদি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তখন এটা এক্সেস হয়ে যায়, তখন এটা কি হয়ে যায়, অতিরিক্ত। তখন এটার ভিতরে যদি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তখন দেখা যায় এটা এটার সাথে রিঅ্যাকশন করে এই ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি করে। এটা আসলে কি তোমার ওই দ্রবণে তোমার কি আকারে থাকে, প্লাস আর মাইনাস আকারে। এখানে আমরা কি টলেন রিয়াজেন্ট বলতে আসলে এই অংশটাকে আমরা বুঝি। এটাকে যদি আয়নিত ফর্মটাকে আমরা লিখি, এটা যদি আয়নিত ফর্মটাকে আমরা লিখি AgNH3 আর এটা কি তোমার প্লাস আর এটা কি OH মাইনাস, এটাই হচ্ছে টলেন বিকারক। মূলত এর মধ্যে বিকারকের ভূমিকাটা আসলে পালন করে কে, সিলভার আয়ন। এর মধ্যে বিকারকের এই টলেন বিকারকটা একটা কি হিসেবে কাজ করে, দুর্বল টাইপের জারক পদার্থ হিসেবে কাজ করে। এটা দুর্বল টাইপের জারক পদার্থ হিসেবে কি করে, এটা কাজ করে।
আমরা জানি, দেখবে যে তোমার খাতায় এভাবে লিখে দিচ্ছে। আমরা যদি এটাকে যদি ভাঙাই, তাহলে এটার ভিতরে কে কে আছে? সিলভার আয়ন আছে। আর এখানের ভিতরে কে আছে? অ্যামোনিয়া আছে। যখন এই রিয়াজেন্টটা কোন একটা জায়গায় বিক্রিয়া করে, তখন মূলত তোমার ইলেকট্রনটা রিসিভ করে কে? সিলভার আয়ন। ইলেকট্রনটা গ্রহণ করে কে? সিলভার আয়ন। সিলভার আয়নটা আসলে আসে কোথা থেকে? এই কমপ্লেক্সটা থেকে। সিলভার আয়ন ইলেকট্রন রিসিভ করা আর এই কমপ্লেক্সটা ইলেকট্রন রিসিভ করা কি এক কথা। সিলভার আয়নকে জারক বলা আর এটাকে জারক বলা কি একই কথা। কারণ ওই বিক্রিয়া উৎসে তোমার সিলভার আয়নটাকে সাপ্লাই করে কে বলতো? এই ডাইঅ্যানিন কি সিলভার ক্যাটায়নটা। মূলত তোমার ইলেকট্রন রিসিভ করে কে? তোমার সিলভার আয়ন। মূলত জারকের ভূমিকাটা পালন করে কে? সিলভার আয়ন। আর সিলভার আয়ন জারকের ভূমিকা পালন করে, আর এটা জারকের ভূমিকা পালন করা কি তোমার একই কথা। আর এটা কোন টাইপের জারক পদার্থ? এটা দুর্বল টাইপের কি তোমার জারক পদার্থ। এটা আগে একটু উঠায় নাও, হ্যাঁ, আগেরটার সাথে একটু কম্বিনেশন করে নেব, আগেরটার সাথে। তারপর আমরা আসতেছি। ওকে, তুমি যদি দেখো, আমরা এটা টলেন রিয়াজেন্টের অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমরা এখানে একটা নোট দিয়ে আসব। অ্যালডিহাইড যদি জারিত হয়, এটা যদি জারিত হয়, এটা অলওয়েজ তোমার কি তৈরি করে? জৈব অ্যাসিড তৈরি করে। এই জারণটা তোমার অ্যালডিহাইডের জারণটা দুই ভাবে ঘটতে পারে। এক হচ্ছে শক্তিশালী জারক পদার্থ এটা ভূমিকা পালন করতে পারে। এটা কি শক্তিশালী কি তোমার জারক কি তোমার পদার্থ। শক্তিশালী জারক পদার্থকে নাইট্রিক অ্যাসিড, এটা শক্তিশালী জারক পদার্থ। এটাকে অম্লীয় কি তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে অম্লীয়কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটাকে জারিত করে এটাকে কিসে কনভার্ট করতে পারে? জৈব অ্যাসিডে। এটা কনভার্ট করতে পারে কে? দুর্বল জারক পদার্থ। এটা দুর্বল জারক পদার্থ কি করতে পারে? এই অ্যালডিহাইডকে জারিত করে তোমার জৈব অ্যাসিডে তোমার কি কনভার্ট করতে পারে। দুর্বল জারক পদার্থ হিসেবে কে কাজ করে? টলেন বিকারক। এটা টলেন বিকারক অথবা কি তোমার ফেলিং দ্রব্য। অর্থাৎ অ্যালডিহাইড গুলো শক্তিশালী জারক এবং দুর্বল জারক পদার্থের প্রেজেন্টে এরা জৈব অ্যাসিডে কি হতে পারে? কনভার্ট হতে পারে। অর্থাৎ অ্যালডিহাইড যৌগ শক্তিশালী, এই লেখা কি ঠিকমতো দেখা যায় তো? লেখা জি স্যার। শক্তিশালী এবং দুর্বল জারক পদার্থের উপস্থিতিতে জৈব অ্যাসিডে পরিণত হতে পারে। এটা পরিণত হয়। কিন্তু কিটোন গুলো শুধুমাত্র শক্তিশালী জারক পদার্থের উপস্থিতিতে ঘটে। কিটোনের তোমার জারণটা শুধুমাত্র শক্তিশালী জারক পদার্থ, দুর্বল জারক পদার্থ নয়, এবং হাই টেম্পারেচারে ঘটে। তাহলে তোমার কি তোমার এখানে কিটোন যৌগের ক্ষেত্রে শক্তিশালী জারক পদার্থ এবং উচ্চ তাপমাত্রায় কিটোন যৌগের কি ঘটে? জারণ ঘটে। কিটোন যৌগের কি ঘটে? জারণ ঘটে। দুর্বল জারক পদার্থে ঘটে না। দুর্বল জারক পদার্থের ক্ষেত্রে ঘটে না।
কারণ আমরা যদি অ্যালডিহাইড এবং কিটোনের যদি সক্রিয়তা নিয়ে আলোচনা করি, আমরা জানি অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোনের চেয়ে কি তোমার বেশি। আমরা কি অ্যালডিহাইড এবং কিটোনের কি সক্রিয়তা আলোচনা করছিলাম কেন্দ্রকোষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে? আলোচনা করছি কিনা? কারণ তোমার খাতায় কি নোট করা আছে? খাতায় কি নোট করা আছে? কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে, কথা না বললে তো সমস্যা। কথা বলতে হবে তোমার। একটা স্টুডেন্টের কোনো কথা নাই। তোমরা কি এত কষ্ট করে অর্গানিকটা ভালোভাবে পড়াইলাম এরকম বোবা থাকার জন্য? হ্যাঁ, এরকম বোবা থাকার জন্য? তোমরা কি এই যে এখন অন্য চ্যাপ্টার পড়াইছি দেখে এখন অর্গানিকের কোনো খবরই নেই তোমাদের? হ্যাঁ, খুবই খারাপ কথা। তুমি একটু দেখো, এটা কার্বনিল যৌগের, তোমার কার্বনিল যৌগের সক্রিয়তাটা ডিপেন্ড করে কি কেন্দ্রীয় কার্বনের ধনাত্মক চার্জের উপর। আমরা একটু বলে আসি, অনেকদিন পরে আমরা অর্গানিকে আসছি, হয়তোবা এই কারণে ভুলে গেছো। এটা কি তোমার কার্বনিল যৌগ। আমরা কার্বনিল যৌগ কোনটা? এখানে একটা আছে কি তোমার অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কি তোমার কিটোন। এই কথাগুলো দেখবা তোমার খাতায়, যদি নোট খাতা থাকে তাহলে নোট খাতায় উঠানো আছে কিটোন যৌগ। তাহলে কার্বনিল যৌগের সক্রিয়তাটা ডিপেন্ড করে কি কেন্দ্রীয় কার্বন, কার্বনিল মূলকে যে কার্বনটা আছে সেই কার্বনের ধনাত্মক চার্জের উপর। এটা কি তোমার CH3, এটা বন্ড C ডাবল বন্ড O আর এটা H। আর এটা কি তোমার কিটোন কম্পাউন্ড, এটা হচ্ছে কি তোমার কিটোন কম্পাউন্ড। এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন টানার ক্যাপাবিলিটি বেশি, ফলে ইলেকট্রনটা এদিকে শিফট হয়, এটা মাইনাস এটা প্লাস। এখানে ইলেকট্রন দাতা গ্রুপ আছে কে মিথাইল মূলক। আমরা জানি অ্যালকাইল মূলকগুলো হচ্ছে কি ইলেকট্রন দাতা গ্রুপ, তখন এটা কি করতে পারে ইলেকট্রনটা এদিকে কি করতে পারে শিফট করতে পারে। আর এখানে ইলেকট্রন ডোনার গ্রুপ আছে কয়টা তোমার দুইটা। এখানে ইলেকট্রন ডোনার গ্রুপ আছে কয়টা, এও ইলেকট্রনটা এদিকে টানে, এটা মাইনাস আর এটা প্লাস। এই মাইনাস আর প্লাস আর এখানকার এই মাইনাস আর প্লাস কিন্তু তোমার একরকম। এখানকার প্লাস আর এখানকার এই যে ডেল্টা প্লাস আর ডেল্টা প্রাইম প্লাস কি একরকম। কারণ ও ইলেকট্রনটা এদিকে শিফট করে, এই ইলেকট্রনটা এদিকে চলে যায়, ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বনটা আংশিক ধনাত্মক হয়। বাট এখানে ইলেকট্রন ডোনার গ্রুপ আছে, এটা দাতা গ্রুপ। ও করে কি এখান থেকে এই বন্ধনে ইলেকট্রনটাকে শিফট করে। বলতো এটা কোন ইফেক্টের মাধ্যমে ইলেকট্রনটা শিফট হয়? আমরা কতগুলো ইলেকট্রনিক ইফেক্ট লিখে দিয়েছিলাম, কোন কোন ইফেক্টের মাধ্যমে ইলেকট্রনগুলো এদিকে শিফট হয়, কোন ইফেক্টের মাধ্যমে? আমরা মেসোমারিক ইফেক্ট পড়াইছি, ইন্ডাকটিভ ইফেক্ট পড়াইছি, রেজোন্যান্স ইফেক্ট পড়াইছি, এগুলো পড়াইছিলাম কিনা? হাইপার কনজুগেশন ইফেক্ট পড়াইছি, কোন ইফেক্ট? ইন্ডাকটিভ ইফেক্ট। হ্যাঁ, ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট মানে এই ইন্ডাকটিভ ইফেক্ট মানে ইলেকট্রনটা। আর এখানে ইলেকট্রনটার ক্ষেত্রে দাতা গ্রুপ কয়টা আছে? দুইটা। এখানে দাতা গ্রুপ কয়টা আছে তোমার? দুইটা। ওই ইলেকট্রনটা এদিকে শিফট হয়, ইলেকট্রন কি করে এখানকার ধনাত্মক চার্জকে নিউট্রালাইজ করে। আর এখানে কি করবে ইলেকট্রন আসতেছে কয়টা গ্রুপ থেকে? দুইটা গ্রুপ থেকে। ফলে এই দুইটা গ্রুপের ইলেকট্রন যে পরিমাণ ধনাত্মক চার্জকে নিউট্রালাইজ করে, এখানকার একটা গ্রুপ থেকে ধনাত্মক ইলেকট্রন আসে, ফলে এখানকার সেই পরিমাণ ধনাত্মক চার্জকে তোমার নিউট্রালাইজ করে না। বলো কোন জায়গায় ডেল্টা প্লাস বেশি? কোনটা? ডেল্টা প্লাস আর ডেল্টা প্রাইম প্লাসের মধ্যে কোন জায়গায় ধনাত্মক চার্জের ঘনত্ব বেশি? ডেল্টা প্লাসে নাকি ডেল্টা প্রাইম প্লাসে? স্যার ডেল্টা প্লাস। ডেল্টা প্লাসে। এই তোমরা অন্যরা কি বুঝতেছো? নানজিবা বাদে অন্যরা কি বুঝতেছো? আমার কথাগুলো কি বুঝতেছো? এই কথাগুলো আমি আগে বলছি, এই কারণে আমি একটু ফাস্ট বলতেছি। ওকে, তার মানে কি এটা ডেল্টা প্রাইস। তার মানে এখানে ধনাত্মক চার্জের ঘনত্ব বেশি, এই কেন্দ্রীয় কার্বন, এই কার্বনিল কার্বনের তোমার কি ধনাত্মক চার্জের ঘনত্ব বেশি, এই কারণে এটা সক্রিয়তাও বেশি হবে। আর এই কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব কম, এই কারণে এটা সক্রিয়তাও কম হবে। তার মানে হচ্ছে কার্বনিল
কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্ব বেশি, এটাকে বোঝানো হয়েছে। ধনাত্মক চার্জের ঘনত্ব কি তোমার বেশি। ঘনত্ব যদি বেশি হয় তাহলে এজন্য এর সক্রিয়তা বেশি। এজন্য এলডিহাইডের সক্রিয়তা কি তোমার বেশি, সক্রিয়তা বেশি। এটার ক্ষেত্রে একবার রিভার্স, ধনাত্মক চার্জের ঘনত্ব কি তোমার কম, এজন্য কিটোনের তোমার সক্রিয়তাও কি তোমার কম, এজন্য কিটোনের সক্রিয়তা কম। এই জিনিসগুলো আলোচনা করছি কারণ আমাদের দরকার হবে, এই কারণে আবার একটু রিপিট করলাম। এটা একটু উঠায় নাও, আমি জানি না আলোচনা করছি না, অবশ্যই আলোচনা করছি। ওকে, তুমি দেখো এলডিহাইড ও কিটোন যৌগের মধ্যে আসলে আমরা কিভাবে পার্থক্য করব। এলডিহাইড ও কিটোন যৌগের মধ্যে পার্থক্য করেন। কিটোন যৌগের মধ্যে এটা কি পার্থক্যকরণ কি তোমার বিক্রিয়া। আমরা আসলে এলডিহাইড কি করবে বলতো, এলডিহাইড গুলো তোমার কি দুর্বল জারক পদার্থের সাথে বিক্রিয়া করবে। এটা টলেন বিকারক ফেলিং দুর্বলের সাথে বিক্রিয়া করবে, বাট কিটোন বিক্রিয়া করবে না। সো এই বিক্রিয়া দ্বারা আমরা এলডিহাইড এবং কিটোনের মধ্যে কি করতে পারি, পার্থক্য করতে পারি। তুমি দেখো আমরা যদি এখানে এলডিহাইডের সাথে যদি মনে করো এলডিহাইডের সাথে টলেন বিকারকের বিক্রিয়া, টলেন বিকারকের কি তোমার বিক্রিয়া এলডিহাইডের সাথে, তুমি দেখো আমরা বিক্রিয়াটাকে আমরা আসলে কিভাবে লিখবো। এটার ক্ষেত্রে আমরা মনে করো একটা এলডিহাইড কম্পাউন্ড হিসেবে মনে করো CH3CH নিচ্ছি, এটা হচ্ছে এলডিহাইড। এটা অক্সিডাইজড হয়, অ্যাসিড তৈরি করবে। তাহলে এটার ভিতরে আসলে আমরা কি করব, টলেন রিয়েজেন্ট নেব। এখানে টলেন বিকারক হিসেবে আমরা কোনটা লিখছি, ডাইএমিন সিলভার কি বলতো হাইড্রোক্সাইড মানে ক্যাটায়ন, এটা ডাইঅ্যামিন। আর এখানে যে OH মাইনাস যেটা থাকে সেটা মাধ্যম ক্ষার হিসেবে থাকে। OH মাইনাসটা আসলে কি হিসেবে থাকে, ক্ষার হিসেবে। এটা কোন মাধ্যমে রিঅ্যাকশনটা হয়, ক্ষারীয় মাধ্যম। এই বিক্রিয়া কোন মাধ্যম হিসেবে কাজ করে, এটা হচ্ছে কোন মাধ্যমে থাকে, তোমার ক্ষারীয় মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটে। তাহলে আগে একটু বোঝার ট্রাই করো, তাহলে এটা কি তোমার জারক পদার্থ, তাহলে এটা কি হবে বলতো, বিজারক। বিজারকের কাজ হচ্ছে কি বলতো, হাইড্রোজেন ত্যাগ করবে, অক্সিজেন কি করবে, রিসিভ করবে। এলডিহাইডটা কিসে কনভার্ট হবে, অ্যাসিডে তোমার কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা যদি আমি যদি বিক্রিয়াটার মেকানিজমটা যদি একটু নিচে যদি দেখাই, তাহলে এটার ক্ষেত্রে আসলে কি কি জিনিস থাকে একটু দেখো। এটা 1:2 অনুপাতে বিক্রিয়া করে, এটা 1:2 কি অনুপাতে বিক্রিয়া করে, 2 অনুপাতে। তাহলে তুমি যদি দেখো এটাকে আমি যদি একটু ভাঙাই, তাহলে এখানে কি থাকে, এখানে সিলভারটা সিলভার প্লাস ফর্মে থাকে, এটা সিলভার প্লাস, এটা কি তোমার সিলভার প্লাস। এখানে অ্যামোনিয়া কয়টা থাকে, 4টা অ্যামোনিয়া থাকে, এই তোমার 4টা অ্যামোনিয়া। এখানে OH মাইনাস কয়টা থাকে, এখানে OH মাইনাস কয়টা থাকে, 2টা থাকে। অনেক বইতে এরকম বিক্রিয়াকারে লিখছে, অনেকে এটা কি OH মাইনাসটাকে আলাদা ভাবে লিখছে। তো দুইটার জন্য রিঅ্যাকশনটা দুই রকম হবে। এখন একটু দেখো এটা বিজারক, আমরা এই জারকটাকে আমরা আসলে কি ভাঙালাম, একটু দেখো এটা যেহেতু এলডিহাইড, তাহলে জারক এটাকে কি করবে, জারিত করবে। তার মানে বিজারকটা এখানে কি হবে বলতো, জারিত হবে। তাই এলডিহাইড যদি জারিত হয়, এটা যদি এলডিহাইডটা যদি জারিত হয় তাহলে কি তৈরি করবে, কি তৈরি করবে, এলডিহাইড জারিত হলে
অ্যালডিহাইড জারিত হলে কি তৈরি? জৈব অ্যাসিড। এই তোমার অ্যাসিড তো তোমার খারাপ একদম অ্যাসিড থাকতে পারে না, তাকে ডিস্টার্ব করে কে বলতো? খারাপ NH3 টাকে ডিস্টার্ব করে। ও আছে কি বলতো মাইনাস, ও আছে কি প্লাস, তখন এখানকার যে অ্যামোনিয়া যেটা আছে ও এটাকে কি করে বলতো? ডিস্টার্ব করবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা কি হবে? এখানে কি আছে পরবর্তীতে তোমার এখানকার অ্যামোনিয়া যে আছে, অ্যামোনিয়ার যে লোন পেয়ার ইলেকট্রন থাকে ওই অ্যাসিড H+ ডোনেট করে, আর অ্যামোনিয়া করে কি এখানকার এই H+ কে ধরে রাখে। ওর ইলেকট্রন বেশি আছে আর ওর ইলেকট্রন কি কম, তখন এটাকে রিসিভ করে। ওই ইলেকট্রনটা এখানে কি করে? ও H+ টা ডোনেট করে আর ও H+ টা রিসিভ করে। তখন এটা ক্ষারীয় মাধ্যমে এটা কি তোমার এভাবে থাকতে পারে। তখন এই NH3 আর H+ এটা মিলে তৈরি হয় কি NH4+। এটা মিলে তৈরি হয় কি, এটা কি এটা জানি তো অ্যাসিড তৈরি হয়, এটা ক্ষার ওকে ডিস্টার্ব করে, ও করে কি এখানে H+ আর এই আয়ন ফর্মে থাকে, H+ টা NH3 এর সাথে যুক্ত NH4+, তখন এই ঋণাত্মকটা এই ধনাত্মকের সাথে থাকে, তখন এটা কি ফর্মে থাকে? CH3C ডাবল কি তোমার NH4 ফর্মে থাকে। এটা জানিতে হয় কি অ্যাসিডটা অ্যাসিড ফর্মে থাকতে পারে না, এটা অ্যাসিডেড আয়ন ফর্মে থাকে, কিন্তু এটা যেটা অ্যাসিড হয়, যেটা H+ ডোনেট করার পর অ্যাসিডেড হয়, এই H+ টা এই ক্ষারের সাথে যোগ হয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, এই ধনাত্মক আর ঋণাত্মক একত্রে যুক্ত হয়ে এটা লবণ ফর্মে থাকে। তার মানে এটা পরবর্তীতে প্রথমে অ্যাসিড, তারপর হয়ে যায় কি তোমার এই ধরনের লবণ হয়ে যায়, অ্যামোনিয়াম অ্যাসিডেট হয়ে যায়। এই অ্যামোনিয়াম অ্যাসিডেট গঠন করার জন্য কয়টা অ্যামোনিয়া দরকার হয়েছে? কয়টা অ্যামোনিয়া দরকার হয়েছে? কথা বলতে হবে ভাই। স্যার একটা। এখান থেকে অ্যামোনিয়া একটা বিক্রিয়া করছে, তাহলে বাকি থাকে কয়টা ভাই? একটা অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে বাকি থাকে কয়টা? তিনটা। তিনটা। এই হচ্ছে তিনটা অ্যামোনিয়া। এটা কি তিনটা অ্যামোনিয়া। তুমি জারকের কাজ কি? ইলেকট্রন রিসিভ করা। জারকের কাজ হচ্ছে কি ইলেকট্রনটা কি করা? রিসিভ করা। তা জারকের কাজ যদি ইলেকট্রন রিসিভ করা হয়, তাহলে এটা কি সিলভার আয়ন, ও যদি ইলেকট্রন রিসিভ করে তাহলে কিসে কনভার্ট হবে? কিসে কনভার্ট হবে? সিলভার আয়ন যদি জারকের কাজ ইলেকট্রন গ্রহণ করা কিনা, সে যদি ইলেকট্রন রিসিভ করে তাহলে এটা কিসে কনভার্ট হবে? সিলভার। সিলভার। কয়টা সিলভার আয়ন আছে? দুইটা। তাই এটা দুইটা সিলভার আয়ন, এখানকে ইলেকট্রন রিসিভ করে দুইটা সিলভার, এখানে দুইটা সিলভার হবে। এখন থাকলো কি OH আর OH, এই OH আর H এটা মিলে তৈরি হচ্ছে কি তোমার পানি। এটা মিলে তৈরি হবে কি এখানকার এই পানি। আর এই যে একটা অক্সিজেন আছে, এটা কি হচ্ছে বিজারকের কাজ হচ্ছে কি অক্সিজেন রিসিভ করা, অক্সিজেন কি করবে? গ্রহণ করবে। এটা কাজ হচ্ছে কি অক্সিজেন গ্রহণ করা, আর হাইড্রোজেনটা কি করবে বলতো? ছেড়ে দেবে। ওর কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ, আর হাইড্রোজেন কি করবে বলতো? দান করবে, দিয়ে দেবে। এটা অক্সিজেন নিবে, ও নিবে, আর হাইড্রোজেন কি করবে বলতো? দিবে। এটা হচ্ছে বিজারকের কাজ। এটার ক্ষেত্রে যখন এটা জারিত হয় তখন এই অক্সিজেনটা ও রিসিভ করে নিয়ে যায়। ও তখন এটাকে কি করে? অক্সিজেন এখান থেকে কি করে? রিসিভ করে। দেখো এখানে CH3CO একটা অক্সিজেন এখানে কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে তৈরি হবে কোনটা? এটা যখন এটা আসলে কি ফর্মে থাকে? সিলভারটা মেটালিক ফর্মে। এটা কি হয়? মেটালিক ফর্মে এই সিলভারটা থাকে। আমরা যখন তোমার একটা অ্যালডিহাইড দ্রবণে, এটা মনে করো অ্যালডিহাইডের একটা দ্রবণ আছে, অ্যালডিহাইডের দ্রবণে আমরা যখন টলেন রিয়াজেন্টটা অ্যাড করব, টলেন বিকারকটা যখন আমরা অ্যাড করব এটার মধ্যে, তখন এখানে কি হবে? টলেন রিয়াজেন্ট মানে টলেন বিকারকটা আমরা যখন অ্যাড করব, তখন হবে কি এই সিলভারটা মেটালিক ফর্মে থাকার কারণে এই যে পাত্রের গায়ে সিলভারের কি হবে? একটা লেয়ার পড়ে যাবে। এটা হচ্ছে সিলভার লেয়ার। এটা হবে কি? সিলভার লেয়ার। এটা কার মতো দেখতে মনে হবে? যে তোমার এটাকে যদি সামনে রাখো, এটা আসলে একটা মিররের মতো কাজ করে। এটা মিররের কাজ কি? একটা মিররের সামনে যদি একটা বস্তু রাখো, তাহলে ওই বস্তুর ইমেজটা আসলে ওই মিররের মধ্যে দেখতে পাবো। আর এখানে সিলভারের লেয়ার পড়ার কারণে, সিলভারটা অনেক স্বচ্ছ হওয়ার কারণে, কাচের মতো স্বচ্ছ হওয়ার কারণে, তাহলে এটার সামনে যদি কোনো বস্তু রাখো, তাহলে দেখা যাবে এই সিলভার লেয়ারের মধ্যে তখন কি হবে বলতো? তোমার একটা ওই বস্তুটা তুমি দেখতে পাবে, ইমেজটা দেখতে পাবা।
অর্থাৎ এই সিলভার লেয়ারটা আসলে কির মতো কাজ করে, সিলভার মিররের মতো। এটা কির মতো কাজ করে, সিলভার মিররের মতো। এটা কি হয়, অদক্ষিপ্ত হয়। কোথায় অদক্ষিপ্ত হয়, এই কাচের এখানে এসে তোমার কি সিলভার মিরর হিসেবে এটা কি হয় বলতো, অদক্ষিপ্ত হয়। যেহেতু এটা এটার গায়ে লেগে থাকে, এই কারণে এখানে এই ধরনের তোমার নিচে অ্যারো সিম্বল দেওয়া হয়, আর এখানে আমরা লিখি কি, সিলভার কি তোমার দর্পণ লিখি। মানে সিলভারটা কি মেটালিক ফর্মে থাকে, এটা কার গায়ে লেগে থাকে, এই কাচের গায়ে লেগে থাকে। আর মানে এই কাচটার গায়ে তোমার কি হয়, লেগে থাকে। একটা মিরর যেভাবে কাজ করে, তার সামনে একটা বস্তু রাখলে তার ভিতরে যে একটা ইমেজ পাওয়া যায়, ঠিক এই লেয়ারটার ক্ষেত্রে দেখা যাবে এটা এত বেশি কাচের মতো স্বচ্ছ, এটার সামনে যদি বস্তু রাখো তাহলে তোমার দেখা যাবে এর ভিতরে কি তুমি ইমেজ দেখতে পাবা। এই সিলভার লেয়ারটা তোমার মিররের মতো তোমার কাজ করে, এই কারণে আমরা বলি এখানে সিলভার দর্পণ বা সিলভার মিরর তৈরি হয়। এই সিলভার মিরর দ্বারা আমরা বুঝতে পারি এই যৌগটা এলিমেন্ট। আর আমরা যদি এটার মধ্যে যদি তোমার কি কিটোন যদি হতো, তাহলে এরকম সিলভার মিরর তৈরি হতো না, কারণ কিটোন কম্পাউন্ড গুলো এটার সাথে সাধারণত বিক্রিয়া করে না। সাধারণত তার মানে হচ্ছে সকল কিটোন কি তোমার তোমার কিছু কিটোন কি বিক্রিয়া করতেও পারে। তার মানে এই না যে সকল কিটোন বিক্রিয়া করে না, কিছু কিটোন কি করে বলতো, বিক্রিয়া করে। তার কারণ আছে, লজিক আছে, সেটা আমরা পরে বলবো। তার মানে আমরা এটা জেনে রাখবো, এলডিহাইড এটার সাথে বিক্রিয়া করে, সেটা জারক এডিহাইড বিক্রিয়া করে, তার মেইন কারণ হচ্ছে তার সক্রিয়তা বেশি। সক্রিয়তা বেশি হওয়ার কারণে এটা দুর্বল জারক পদার্থ দ্বারাও কি হতে পারে, জারিত হতে পারে। কিন্তু কিটোনের সক্রিয়তা কম হওয়ার কারণে এটা দুর্বল জারক জারিত করতে পারে না। এটা জারিত করার জন্য কি দরকার হয়, শক্তিশালী কি তোমার জারক পদার্থ তোমার দরকার হয়। দেখো এই পর্যন্ত আসলে বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত আসলে বুঝতে পারছো কিনা, নাকি পুরোটা আবার বলতে হবে? জি স্যার। জি স্যার, বুঝেছি। ফেসবুক পার্টি বুঝতে পারছো কিনা? ওকে, তুমি দেখো এটা এলিফ্যাটিক এলডিহাইড। আমরা যদি মনে করো অ্যারোমেটিক এলডিহাইড এর সাথে যদি বিক্রিয়া করে, এটা এক, এটা আগে একটু স্ক্রিনশটটা একটু নিয়ে নাও। এটা দেখো, আমরা যদি সেকেন্ড বিক্রিয়াটা দেখি, মনে করো এটা CH3CHO পরিবর্তে এটা সেকেন্ড একই রকম, এটা অ্যারোমেটিক এলডিহাইড, এটা বিক্রিয়া করবে ঠিক একই রকম, CH3 জায়গায় জাস্ট এখানে কি হবে, এই ফিনাইল গ্রুপ অ্যাড হবে, এটাই হবে। এছাড়া সবকিছু একরকম হবে। এটা CH3CHO ছিল, আর এটা কি C6H5CH, এটা জায়গায় কি হবে, C6H5, এটা অ্যাড হয়ে যাবে, এটা এটার সাথে কি করবে, রিঅ্যাকশন করবে। ওকে, এটাও উঠায় নাও, এটা দ্বিতীয় নম্বর রিঅ্যাকশন, এটা দ্বিতীয় কম্পাউন্ডের জন্য। কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। সেকেন্ড হচ্ছে সাধারণত কিটোন যৌগসমূহ টলেন বিকারকের সাথে তোমার বিক্রিয়া করে না। কারণ কিটোনের কি তোমার সক্রিয়তা কি বলতো, কম। কিটোনের সক্রিয়তা কি তোমার কম, তার মানে হচ্ছে এটা কিটোন কম্পাউন্ড, আর সি ডাবল বন্ড ও, আর এটা আমরা কিটোনের সাধারণ সংকেত লিখলাম। তাহলে এটা হবে কি বলতো, টলেন বিকারক, এটা টলেন বিকারক, তার মানে এখানে বিক্রিয়া হয় না। বিক্রিয়া যেহেতু হয় না, তাহলে এখানে কি হবে না, সিলভার দর্পণ কি হবে না, সৃষ্টি হয় না, সিলভার দর্পণ সৃষ্টি হয় না।
তার মানে একটাই সিলভার দর্পণ সৃষ্টি হবে, যেটাই সিলভার দর্পণ সৃষ্টি হবে সেটা হবে কোনটা তোমার অ্যালডিহাইড, আর যেটাই সিলভার দর্পণ সৃষ্টি হয় না সেটা হবে কি তোমার কিটোন। ব্যতিক্রম হচ্ছে আলফা হাইড্রোজেন কিটোন, আলফা হাইড্রোক্সি কিটোন যৌগ টলেন বিকারকের সাথে কি করে, যৌগ টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, বিকারকের সাথে তোমার কি করে বিক্রিয়া করে। আলফা হাইড্রোক্সি কিটোন যৌগগুলো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। আসলে কিটোনটা আসলে বিক্রিয়া করে না হাইড্রোক্সি। আমরা যদি আলফা হাইড্রোক্সি কিটোন নিই, এটা একটা কম্পাউন্ড নিলাম, আমরা জানি একটা যৌগে, এই যৌগে বলতো মেইন কার্যকারী মূলক কোনটা, আমরা যদি এখানে আর বাদ দিয়ে এটা CH3 ধরলাম, এই যৌগে মেইন কার্যকারী মূলক কে, কিটোন নাকি ওইস? এই যৌগে মেইন কার্যকারী মূলক কে, সিও নাকি ওইস? স্যার সিও। কারণটা কি সিও হবে কেন? স্যার ওই যে গিয়ে কার্যকরী মূলকের যে চার্টে ছিল সেখানে তো গিয়ে কার্বোঅ্যালডিহাইড ওটা তো আগে ছিল না, কিটোন আগে ছিল তো। কিটোনের ভিতরে এটা হচ্ছে বিন ফাংশনাল গ্রুপ, কারণ এটা সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা বেশি হয় একটা যৌগে একাধিক যদি কার্যকারী মূলক থাকে তাহলে যার সক্রিয়তা বেশি হবে সেটা হবে মেইন কার্যকারী মূলক। আর কার্যকারী মূলকের সাথে যুক্ত কার্বন গুলোকে আমরা আলফা কার্বন, এটাকে আমরা কি বলি আলফা কার্বন। এখানে যদি টলেন বিকারক যদি যোগ করি তাহলে এখানে কি হবে বলতো, বিক্রিয়া কি তোমার হবে, এখানে কি হবে সিলভার দর্পণ তৈরি হবে, এখানে সিলভার দর্পণ কি তোমার সৃষ্টি হবে। মূলত বিক্রিয়াটা কিটোনের হয় না, এখানে জারণটা আসলে কিটোনের হয় না, এখানে জারণটা ঘটে কার OH এর। এখানে OH, এখানে OH এর জারণ ঘটে, OH এর জারণ ঘটে এটি কিটোনে কনভার্ট হয়, কিটোন মূলকে কি হয় কনভার্ট হয়, কিটোন মূলকে পরিণত হয়। জাস্ট এটা জেনে রাখো, হ্যাঁ তোমাদের অতটা না, জাস্ট এরকম হতে পারে এটা জানার জন্য, এইভাবে ডিটেইলস তোমার জানা দরকার নেই। কিটোনে পরিণত ওইসটা তোমার কিটোনে কনভার্ট হয়ে যায়, তখন এই কম্পাউন্ডটা জাস্ট এটা তৈরি হয় CH3, এটা C ডাবল বন্ড O, এটা ওইসটা কিটোনে কনভার্ট হয়ে যায়, তাহলে এখানে কি হবে C ডাবল বন্ড O, আর এটা কি হবে CH3, এই কম্পাউন্ড হয়ে যায়, এখান থেকে এইচ গুলো চলে যায়, তখন এই কম্পাউন্ডটা জাস্ট এরকম হয়ে যায়, এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হয়। আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে কি তৈরি হবে পানি। আর এখানে টোটাল রিঅ্যাকশনটা আসলে লিখে নেই, অ্যামোনিয়া ট্যামোনিয়া এগুলো আমি লিখলাম না, জাস্ট এখানে কি তৈরি হয় সিলভার। আসলে টলেন বিকারকগুলো কি করে বিক্রিয়া, মানে কিটোন যৌগগুলো বিক্রিয়া করে না, তার মধ্যে এক্সেপশনাল হচ্ছে কি আলফা হাইড্রোজেন হাইড্রোক্সি কিটোন, এই ওইস গ্রুপটা থাকার কারণে এটা কি করে রিঅ্যাকশন করে, মূলত বিক্রিয়ায় পার্টিসিপেট করতেছে কি ওইসটা, এই ওইসটা আসলে কি কনভার্ট হয়ে আসলে কোন মূলকে পরিণত হয় সিও। কিন্তু আমরা যখন বিক্রিয়া লিখবো তখন তোমাকে ইন জেনারেল বলবা যে আসলে কিটোন বিক্রিয়ায় পার্টিসিপেট করে, এটা জাস্ট তোমার জানার জন্য, এটা শুধুমাত্র তোমার কি জানার জন্য। আমাদের বইতে ইন জেনারেল এগুলো নিয়ে কথা বলে নাই, সো আমরা যেহেতু বই ফলো করতে হবে, এই কারণে যখন তোমার এক্সামে যখন টিচার মার্ক দিবে তখন এই বই ফলো করেই মার্ক দেবে। সো তুমি লিখবা কিটোন কি তোমার বিক্রিয়া করে তাদের সক্রিয়তা কম হওয়ার কারণে, এটা আগে একটু উঠায় নাও। এখন দেখো আর কারা কারা বিক্রিয়া করে। প্রান্তীয় হাইড্রোজেন যুক্ত যে অ্যালকাইন আছে তারা টলেন বিকারকের সাথে কি করে বিক্রিয়া করে। এরা কারা কারা করে, প্রান্তীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন। আমরা জানি অ্যালকাইন গুলো, প্রান্তীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন গুলোকে আমরা কোন ধর্মী বলছি বলতো, অ্যালকাইন গুলো স্যার অ্যাসিডিক। অ্যালকাইন যৌগ তোমার কি করে টলেন বিকারকের সাথে
এটা কি করবে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, কিন্তু এক্ষেত্রে সিলভার দর্পণ তোমার সৃষ্টি হয় না, যেমন এলডিহাইডটা করে, বাট এরা কি করে সিলভার দর্পণ কি করে না, সৃষ্টি করে না। সিলভার দর্পণ সৃষ্টি করে না, বিক্রিয়া করে, বাট সিলভার দর্পণ কি করে না, সৃষ্টি করে না। যেমন এটার ক্ষেত্রে মনে করো ইথাইন, আমি যদি 1 দিই তাহলে এটা কি, এটা আছে কি ইথাইন, এটার সাথে কি করবে টলেন বিকারক কি করে বিক্রিয়া করে, এটা ক্ষারীয় মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটে। তখন তুমি দেখবা এখানে হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়। আমরা এরকম বিক্রিয়া করাইছিলাম, আমরা এরকম কি তোমার বিক্রিয়া, তো সেটা টলেন বিকারক ছিল না, কি ছিল বলতো, কে বলতে পারে, কে বলতে পারে? অ্যালকাইনের গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা এটা লিখছিলাম, একটা লিখছিলাম কপার দিয়ে, একটা লিখছিলাম সিলভার দিয়ে। তখন এখানে কি হয় বলতো, এই হাইড্রোজেনকে রিপ্লেস করে কে তোমার এই সিলভার। যতগুলো প্রান্তীয় এই অ্যালকাইনে তোমার এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, এই কথাগুলো আলোচনা করছি কেন অ্যাসিডিক সেটাও আমরা বলছিলাম। এটা এই কার্বনটা sp হাইব্রিডাইজেশন হওয়ার কারণে এই বন্ধনে ইলেকট্রনটা কার্বনের খুব নিউক্লিয়াসের নিকটে থাকে, এই ইলেকট্রনকে কার্বন খুব আকর্ষণ করে বেশি, ফলে ইলেকট্রনটা কার্বনের দিকে শিফট হয়, ফলে এই বন্ধনটা দুর্বল হয় এবং একসময় ভেঙে যায়। এই হাইড্রোজেনটা H+ আয়ন আকারে কি হয় বলতো বের হয়ে যায়, তখন এই সিলভারটা এর সাথে গিয়ে যুক্ত, এখানে দুই অণু ব্যবহার করা হয়। যে কয়টা অম্লীয় হাইড্রোজেন থাকবে সেই কয় অণু এখানে ব্যবহার হবে। ওই বিক্রিয়ায় দেখবা অ্যালকাইন অম্লধর্মী ব্যাখ্যা করো, বিউটাইন 1 এবং বিউটাইন 2 এর মধ্যে আসলে কিভাবে আমরা পার্থক্য করব। এটা তুমি দেখো, এটার ক্ষেত্রে তোমার উৎপন্ন যৌগটা হয় কি সিলভার অ্যালকানাইড, এটা তোমার তৈরি হয়, এটা সিলভার অ্যালকানাইড, এটা তোমার কি হয় তৈরি হয়। এখানে সাদা পদক্ষেপ পড়ে, এখানে তোমার কোন পদক্ষেপ পড়ে, সাদা পদক্ষেপ। আমরা যদি মনে করো এটা সেকেন্ড যদি হয়, এটা যদি ইথাইন হয়, বলতো কয় অণু বিক্রিয়া করবে, এখানে কয় অণু বিক্রিয়া করবে, এটা কয় অণু স্যার বিক্রিয়া এক অণু বিক্রিয়া এক অণু, করবে। কারণ অম্লীয় হাইড্রোজেন আছে কয় অণু, এক অণু। এটা অম্লীয় হাইড্রোজেন আছে কয় অণু, এক অণু। তাহলে এটা কি হবে বলতো, CH3 বন্ড C ট্রিপল বন্ড C কি তোমার H, এটা কি সিলভার ইথানয়েডের সাদা পদক্ষেপ কি তোমার তৈরি হবে। আমরা কমপ্লিট রিঅ্যাকশন লিখে নেই। তুমি একটু দেখো, আমরা যদি এখানে 3 এ যদি যাই, এটা কি CH3 C ট্রিপল বন্ড, এটা C এটা CH3, এই অ্যালকাইন কি বিক্রিয়া করবে, এই অ্যালকাইনটা কি বিক্রিয়া করবে না স্যার। কারণ এটা কি এখানে কি প্রান্তীয় কি তোমার কি অম্লীয় কি তোমার টার্মিনালে তোমার কি থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে। এই ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে sp সংকৃত কার্বনের সাথে কি তোমার হাইড্রোজেন আছে, এটা তোমাকে আরো যদি বলি sp সংকৃত কার্বনের সাথে কি থাকতে হবে যুক্ত, এখানে কি থাকতে হবে হাইড্রোজেন। ওই টাইপের অ্যালকাইন গুলো কি করবে টলেন বিকারকের সাথে, এটা sp, এটাও sp, এটা কি sp সংকরিত নাকি sp3, এটা কি সংকরিত, জি স্যার sp3। তোমরা কি জানো, আমি কিন্তু এগুলো পড়াচ্ছি কি আমি ধরে নিই যে তুমি আগের পড়াগুলো জানো, এই কারণে ওই সিকোয়েন্সে আমি পড়াচ্ছি sp3। ফলে এই sp সংকৃত কার্বনে কোনো হাইড্রোজেন নাই, ফলে এটা টলেন বিকারকের সাথে কি করতে পারে না, তোমার বিক্রিয়া কি তোমার করে না, এটা নো রিঅ্যাকশন। এটা টলেন বিকারকের সাথে কি করে না বলতো, বিক্রিয়া করে না। এটা হইছে এটা। তার মানে টলেন বিকারকের সাথে এলডিহাইড বিক্রিয়া করে, টলেন বিকারকের সাথে তোমার কি করে আলফা হাইড্রোক্সি কিটোন যৌগগুলো বিক্রিয়া করে,
টলেন বিক্রিয়কের সাথে তোমার sp সংকলিত হাইড্রোজেন যুক্ত যে অ্যালকাইন গুলো আছে সেই অ্যালকাইন গুলো কি তোমার এই টলেন বিক্রিয়কের সাথে কি করে বিক্রিয়া করে। এই বিক্রিয়া দ্বারা আমরা কি তোমার বিউটাইন 1 এবং বিউটাইন 2 এর মধ্যে আমরা কি করতে পারি বলতো টলেন বিক্রিয়ক দ্বারা আমরা পার্থক্য করতে পারি। এটা হচ্ছে টলেন বিক্রিয়ক। এখন আমরা আরেকটাও দেখব আর কারা কারা তোমার টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে আমরা সেটা একটু দেখব। এটা আগে একটু উঠাই নাও। এটা তার পরের পয়েন্ট হচ্ছে শুধুমাত্র অ্যাসিড গুলোর মধ্যে মিথানোয়িক অ্যাসিড টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড, সব অ্যাসিড গুলোর মধ্যে মিথানোয়িক অ্যাসিড টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, ইথানোয়িক করে না। বিক্রিয়কের সাথে তোমার কি করে বিক্রিয়া করে। কিভাবে বিক্রিয়া করে, এটা কেন বিক্রিয়া করে? H এটা C ডাবল বন্ড O আর এটা OH। আমরা যদি এটাকে মাঝখানে লিখি তারপর আমি এটা কাঠামো দেখাই। এটা HC ডাবল বন্ড, এটা কি তোমার OH। তুমি দেখো এটা অ্যাসিডটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখো এই অ্যাসিডের মধ্যে আসলে কোন মূলক আছে এটা দেখো তো। মিথানোয়িক অ্যাসিডের মধ্যে এই মূলকটা আসলে কোন মূলক? স্যার অ্যালডিহাইড। এই মূলকটা হচ্ছে কি তোমার অ্যালডিহাইড। আর এই মূলকটাকে আমরা যদি কনসিডার করি তাহলে এটা কোন মূলক? এটা কোন মূলক? স্যার অ্যাসিড মূলক। তার মানে এটা হচ্ছে কি তোমার অ্যালডিহাইড আর এটা কি তোমার জৈব অ্যাসিড মূলক। এটা কি তোমার জৈব অ্যাসিড মূলক। অর্থাৎ মিথানোয়িক অ্যাসিডে এই অ্যালডিহাইড মূলকটা প্রেজেন্ট থাকার কারণে এটাই শুধুমাত্র টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। আমি যদি ইথানোয়িক অ্যাসিড দেখি, প্রোপানোয়িক অ্যাসিড দেখি তাহলে দেখবা যে এখানে নাই। আমি যদি ইথানোয়িক অ্যাসিড দেখি এখানে কি অ্যালডিহাইড মূলক কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমরা যদি মনে করো প্রোপানোয়িক অ্যাসিড দেখি, এটা C2 বা এটা CH3 CH2 আর এটা কি তোমার COOH। এখানে কি দেখা যাচ্ছে? এখানে কোনো কি নাই বলতো, শুধু জৈব অ্যাসিড মূলক আছে। এটা কার্বক্সিলিক মূলক আছে, এটা শুধু জৈব অ্যাসিড মূলক আছে। এখানেও শুধু জৈব অ্যাসিড মূলক আছে। এটা কি শুধু জৈব অ্যাসিড কি আছে বলতো মূলক আছে। তাহলে এটা টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, তাহলে এটা H এটা C ডাবল কি তোমার H। এটা টলেন বিক্রিয়কের সাথে যদি বিক্রিয়া করে এটা ডাইঅ্যামিন কি তোমার সিলভার কি তোমার হাইড্রোক্সাইড। এখানে দুই অণু বিক্রিয়া করে, রিঅ্যাকশনটা আমরা কমপ্লিট দেখাবো। এখানে তোমার কি হয়, এটা তোমার ভেঙে যায়। এখানে ভেঙে গেলে এখানে কি কি আছে? সিলভার আয়ন। অ্যামোনিয়া তোমার কয়টা আছে? 4টা। আগে একটু বোঝার ট্রাই করবা। এখানে OH মাইনাস আসলে কয়টা আছে তোমার? এই তোমার 4টা, মানে দুইটা আছে OH মাইনাস। তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এটা কোন পদার্থ? জারক। এটা কোন পদার্থ? তোমার বিজারক। জারক এটাকে কি করে? জারিত করে। জারিত হওয়ার সময় এটা তোমার দুই ভাগে ভাগ হয়ে যায় কম্পাউন্ডটা। এই C ডাবল যে অংশটা আছে এটা থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, এসিডিও মূলক তৈরি হয়। তুমি দেখবা অ্যালডিহাইড যেটাতে আছে RCHO, এটা জারিত হয় কিন্তু R বন্ড C ডাবল মাইনাস মানে CO2 তৈরি হয়েছে। এটার ক্ষেত্রেও কার্বন ডাই অক্সাইড তৈরি। আর এখান থেকে আমরা পাই কি তোমার আর হাইড্রোজেন। C ডাবল থেকে পাই কার্বন ডাই অক্সাইড আর HH থেকে আমরা কি পাই? হাইড্রোজেন পাই। কার্বন ডাই অক্সাইড কি অ্যাসিডধর্মী নাকি ক্ষারধর্মী বলো তো? কার্বন ডাই অক্সাইড এটা কি ধাতুর অক্সাইড নাকি অধাতুর অক্সাইড? অধাতু স্যার, অম্লীয়। অধাতুর অক্সাইড গুলো কি হয়, অ্যাসিডধর্মী হয় নাকি ক্ষারধর্মী হয়? অ্যাসিডধর্মী। এটা অ্যাসিডধর্মী হবে নাকি ক্ষারধর্মী হবে? হ্যাঁ বলো, তুমি যেটা বুঝো সেটাই বলো। স্যার অ্যাসিডধর্মী। অ্যাসিডধর্মী, অধাতুর অক্সাইড অ্যাসিডধর্মী। আগেরটাও অ্যাসিডধর্মী ছিল। অ্যাসিড কি অ্যাসিড থাকতে পারছে? আগেরটা আমরা RCHO লিখছিলাম, ও কি অ্যাসিড থাকতে পারছে? ও
ওকে ডিস্টার্ব করছে কে? হ্যাঁ, ও পরবর্তীতে কি হইছে বলতো, লবণ ফর্মে থাকছে। ও অ্যাসিড ধর্মী, ও কি অ্যাসিড ফর্মে থাকতে পারবে না, ও কোন ফর্মে থাকবে, লবণ ফর্মে। তাই কার্বন ডাই অক্সাইডটা আসলে কোন ফর্মে থাকবে, লবণ ফর্মে। কার্বন ডাই অক্সাইডে তোমার পরবর্তী তোমার কি, আমরা জানি রিঅ্যাকট্যান্টে যদি কার্বন ডাই অক্সাইড থাকে প্রোডাক্টে 100% কি হবে বলতো, কার্বনেট তৈরি হবে। আমরা জানি না রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইড থাকলে প্রোডাক্টে অলওয়েজ কি হবে বলতো, কার্বন। তাই কার্বনেটটা তোমার কি হবে, এটা কার্বনেট ফর্ম তৈরি হবে। এই যে কার্বনেট ফর্ম তৈরি হয়, কার্বনেট আর এখানকার কি হবে বলতো, অ্যামোনিয়ার সাথে গিয়ে যোগ হবে। এখানকার যে দুটো হাইড্রোজেন, এটা H+, এখান থেকে দুটো H+, এখানকার দুটো অ্যামোনিয়ার সাথে গিয়ে যোগ হবে। অ্যামোনিয়ার সাথে যখন যোগ হবে এটা তোমার এভাবে ভেঙে যায়, এটা H+, আর এটা এই অংশটা ভেঙে যায়, এটা কি হবে H+, আর এই অংশটা থেকে আসলে পাই আমরা কি, কার্বন ডাই অক্সাইড। এই যে দুটো H+, এরা কি করবে, দুইটা অ্যামোনিয়ার সাথে গিয়ে যোগ হবে। এরা যদি দুটো H+ যদি অ্যামোনিয়ার সাথে গিয়ে যোগ হয়, এখানে যদি যোগ হয় দুটো H+ যদি এখানে আসে, তাহলে এখানে আমরা কি পাবো বলতো, কয়টা অ্যামোনিয়াম আয়ন পাবো, কয়টা অ্যামোনিয়াম আয়ন পাবো, দুইটা। এই দুইটা অ্যামোনিয়াম আয়ন কি করবে, এখানকার কার্বনেটের সাথে গিয়ে কি হবে বলতো, যুক্ত হবে। তাই একটা কার্বনেটের যোজনী কত হয়, 2। ফলে ও কয়টা অ্যামোনিয়ামকে ধরতে পারবে, দুইটা অ্যামোনিয়ামকে। ও যেহেতু ঋণাত্মক, ও হবে কি বলতো, ধনাত্মক। তখন এখানে তোমার তৈরি হবে কি, অ্যামোনিয়াম কি বলতো, এই কার্বনেট। যেহেতু এই কার্বনেটটা কি তোমার ঋণাত্মক, আর এই অ্যামোনিয়ামটা কি বলতো, ধনাত্মক। ওর যোজনী কত, 2। এই 2 যাবে কোথায়, এখানে, এই হচ্ছে এই 2 এখানে। আর অ্যামোনিয়ামের যোজনী কত, 1, এই 1 যাবে এখানে। তাহলে তৈরি হবে কি, অ্যামোনিয়াম কার্বনেট। এই সিলভার আয়ন থেকে তোমার তৈরি হবে কি, সিলভার আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করলে কি তৈরি হবে, সিলভার তৈরি হবে। এখানে অ্যামোনিয়া আগের বিক্রিয়াটা আমরা যখন দেখছি এলডিহাইড এর ক্ষেত্রে, অ্যামোনিয়া আসলে বিক্রিয়া করতে কয়টা, একটা। বাট এখানে অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে কয় অণু, এক অণু নাকি 2 অণু, 2 অণু। তাহলে বাকি থাকে কয় অণু, 2 অণু। তাহলে এটা 2 অণু। আর এই OH আর H এটা মিলে তোমার তৈরি হবে কি, পানি। এই তোমার রিঅ্যাকশনটা ব্যালেন্স। আর এটা কি তোমার, এখানে সিলভার দর্পণটা তোমার তৈরি হবে। এটা কি তোমার, এই সিলভার দর্পণটা তোমার কি হবে বলতো, এই হচ্ছে তোমার ওভারঅল কি তোমার রিঅ্যাকশন। আমার কথা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। এই কারো কোনো ডাউট আছে কিনা? ডাউট আছে? ফেসবুক পার্টি কথা বলতে হবে। তুমি দেখো এখান থেকে কোশ্চেন হয়, আমরা কিভাবে এই মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে পার্থক্য করব। সেটা কি দ্বারা, টলেন বিকারক দ্বারা। মিথানোয়িক অ্যাসিড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, তার এলডিহাইড মূলক বিদ্যমান থাকার কারণে। বাট ইথানোয়িক অ্যাসিড কি টলেন বিকারকের সাথে কি করে না বলতো, বিক্রিয়া করে না। মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে, বাট ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে না, এই কারণে এখানে কোনো সিলভার দর্পণ কি হয় না, সৃষ্টি হয় না। তাহলে আমরা কি পারবো যে মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যদি পার্থক্যকরণ বিক্রিয়া আসে, যে আসলে মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডকে আমরা কিভাবে পার্থক্য করব, পারা যাবে নাকি যাবে না? জি স্যার, জি পারবো। স্যার। তাহলে কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমরা কি এই চ্যাপ্টারে আমরা কি তোমার ওই জৈব অ্যাসিড কি পড়াইছিলাম, এখানে জৈব অ্যাসিডটা পড়াইছিলাম, বলতে পারবো না, না? তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, এটা দেখো, মিথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের মধ্যে, ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবে, কিভাবে তুমি, স্যার পড়ানো হয়েছিল। জৈব অ্যাসিড পড়ানো হয়েছে? জি স্যার, মানে রিঅ্যাকশন গুলো, যে প্রস্তুতি, তারপর মূলক শনাক্তকরণ, সবগুলোই হয়েছিল।
আচ্ছা এটা COOH এটা তোমার ইয়ে এগুলো সব পড়ানো হয়েছে মানে জৈব অ্যাসিড বিক্রিয়া টিক্রিয়া দেয় না কেন এটা বলা হয়েছে আচ্ছা ওটা আমার একটু জৈব অ্যাসিডের একটু ইটা একটু ইনবক্স করে দিও তো বা গ্রুপে একটু দিয়ে দিও তো স্যার অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি সেগুলো হয়েছিল। অ্যারোমেটিক হলে অবশ্যই এলিফেটিক হইছে এলিফেটিক আগে হয়ে অ্যারোমেটিক আলোচনা করা হয় ঠিক আছে ওকে তাহলে এটা বিক্রিয়া করে না কেন তার মানে মিথানোইক অ্যাসিড এটা হিন্টস কি মিথানোইক অ্যাসিড ও টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে আমরা টলেন বিকারকের বিক্রিয়া কিন্তু লিখে দিয়েছি তুমি খাতায় একটা ফিলআপ করে ফেলবা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে এই সিলভার মিরর সিলভার দর্পণ কি করে তোমার সৃষ্টি করে তোমরা একটু নামাজের আগে একটু প্রিপারেশন নিয়ে রাখবে হ্যাঁ কারণ তোমাদের আগে আমার একটা লেকচার শেষ হয় তারপর লেকচারে উঠে আমার একটু খাওয়া দাওয়া করতে হয় এটা আমার অনেক টাইম চলে যায় হ্যাঁ এই কারণে পাই না তার কারণটা কি বিক্রিয়া করে কেন কারণ COOH এ কোন মূলক আছে তোমার অ্যালডিহাইড মূলক কারণ COOH এ তোমার কি আছে অ্যালডিহাইড মূলক বিদ্যমান তাই বিক্রিয়া করে অ্যালডিহাইড মূলক বিদ্যমান এই কারণে এটা কি করে বিক্রিয়া করে তুমি বলবা HCOOH এর গঠন HCOOH এর গঠন কাঠামোটা দেখাই দেবেন বক্স করে এটা অ্যালডিহাইড মূলক এই অ্যালডিহাইড মূলক বিদ্যমান থাকার কারণে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কারণ টলেন বিকারক একটা দুর্বল জারক এই দুর্বল জারকটা কি করে অ্যালডিহাইডের সাথে কি করতে পারে বিক্রিয়া করতে পারে ফলে এটার মধ্যকার বিক্রিয়ায় তোমার কি হবে সিলভার দর্পণ সৃষ্টি হবে কিন্তু ইথানোইক অ্যাসিডে কোনো অ্যালডিহাইড মূলক না থাকার কারণে এটা সিলভার দর্পণের সাথে কোনো বিক্রিয়া করে না ফলে এই সিলভার দর্পণ দ্বারা আসলে আমরা বুঝতে পারি যে কোনটা মিথানোইক অ্যাসিড আর কোনটা ইথানোইক অ্যাসিড আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো রিঅ্যাকশন এটার সাথে এটা রিঅ্যাকশন দেখাবা তারপর এটার জন্য লিখে দেবা এটা টলেন বিকারক এটার সাথে এটা কোনো ধরনের কি করে না রিঅ্যাকশন করে না এটা নো তাহলে আসলে টলেন বিকারকের সাথে আসলে আমি যদি নোট দিই কারা কারা বিক্রিয়া করে টলেন বিকারকের সাথে এটা যদি এমসিকিউ তে আসে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কারা কারা বিক্রিয়া করে ফার্স্ট কে করে বলো তো এতক্ষণ যে আলোচনা করছি বলো কে কে বিক্রিয়া করে টলেন বিকারকের সাথে কথা বলতে হবে অ্যালডিহাইড যৌগ অ্যালডিহাইড ফার্স্ট হচ্ছে অ্যালডিহাইড হ্যাঁ সেকেন্ড কে করে স্যার আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন যৌগ। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন না আমরা লিখি সংকরিত কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন যুক্ত থাকে বা যেসব অ্যালকাইনে sp সংকরিত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে এটা লিখে দিই যেসব অ্যালকাইনে sp সংকরিত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে তৃতীয় নম্বর পয়েন্ট কে দেন তৃতীয় নম্বর কারা কারা বিক্রিয়া দেন আলফা হাইড্রোক্সি কিটোন রাইট আলফা হাইড্রোক্সি কিটোন 4 নম্বর বিক্রিয়া দেয় কে মিথানোইক অ্যাসিড 4 নম্বর হচ্ছে মিথানোইক অ্যাসিড এরা বিক্রিয়া দেয় এতগুলো বিক্রিয়া দেয় আমাদের মাথার ভিতর যেন সেন্স না কাজ করে যে এলডিহাইড বিক্রিয়া দেয় টিচাররা বেশি ফোকাস করে কি এলডিহাইড নিচের কোনটা বিক্রিয়া দেয় চারটা অপশন থাকে চারটাই রাইট ওকে এটা উঠায় নাও আমরা যদি আরেকটা দুর্বল জারক পদার্থ যেটা সেটা যদি পড়াতে চাই তাহলে এর আগে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে কি ইনফরমেশন জানতে হবে সেটা একটু দেখো
এটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা আমাদের নোটে আসবে পড়াটা। আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেতটা লিখতে জানতে হবে। টার্টারিক অ্যাসিডের সংকেত কি? হ্যাঁ, এটা হচ্ছে কি টার্টারিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের সংকেত। এটা HOH, এটা HOH, আর এটা কি তোমার COH। এটা হচ্ছে টোটাল টার্টারিক অ্যাসিডের সংকেত। এখন তুমি দেখো এটার আণবিক সংকেতটা যদি লিখি, আমরা যদি এটা যদি টার্টারিক অ্যাসিড লিখি, দেখো এটার আণবিক সংকেতে কার্বন কয়টা আছে? দেখো 1 2 3 4, কার্বন 4টা আছে। হাইড্রোজেন 1 2 3 4 5 6, হাইড্রোজেন 6টা আছে। অক্সিজেন 2 3 4 5 6, অক্সিজেন কয়টা আছে? 6টা। যেহেতু এটা অ্যাসিড, তাহলে এটা জলীয় দ্রবণে H+ ডোনেট করে। এটা যদি H+ ডোনেট করে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। যেহেতু এগুলো করবে না কেন? এটার মধ্যে COH টা কি শক্তিশালী, কি তোমার কি মানে অধিক সক্রিয়, কি তোমার কার্যকারীমূলক, আর অধিক সক্রিয় হওয়ার কারণে এটাই তোমার কি করবে? বিক্রিয়া পারছে। এরা যদি H+ ডোনেট করে দেয়, এটা জলীয় দ্রবণে, তখন এই আয়নটার নাম হয়ে যায় কি টার্টারেট আয়ন। এটার নাম হয়ে যায় কি তোমার টার্টারেট আয়ন। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। আর এটা যদি সংকেত লিখি, এটার সংকেতটা আমরা যদি লিখি, তাহলে আমরা আসলে কি লিখতে পারি? টার্টারেট আয়নে জাস্ট এটায় দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি C4H4O6, আর এখানে কয়টা চার্জ আছে? দুইটা। পি চার্জ নেগেটিভ, এটা 2 এর যোজনী কত? 2। এখন দেখো আমরা যদি এখানে এই ঋণাত্মকের সাথে আমরা কিছু ধনাত্মক অ্যাড করে দেব, এটা আমরা কি ধনাত্মক অ্যাড করে দেব, এটা কি C ডাবল অফ মাইনাস। আমরা যদি এটার সাথে, এটা হচ্ছে টার্টারেট, আমরা যদি এটার সাথে যদি সোডিয়াম অ্যাড করে দিই, তখন এটার নাম হয় সোডিয়াম টার্টারেট। আমরা যদি এগুলোর সাথে পটাশিয়াম অ্যাড করে দিই, তখন এটার নাম কি? পটাশিয়াম টার্টারেট। টার্টারেট আয়নের যোজনী কত? তোমার 2। আর এটার একটার সাথে যদি আমি সোডিয়াম অ্যাড করি, আর একটার সাথে যদি পটাশিয়াম অ্যাড করি, তখন এটাকে বলতে হয় সোডিয়াম পটাশিয়াম কি টার্টারেট। আমরা জানি একটা যৌগের ধনাত্মককে আগে বলতে হয়, ঋণাত্মককে পরে বলতে হয়। তবে ধনাত্মককে যদি আমরা আগে বলি, তাহলে আমরা বলতে পারি কি সোডিয়াম, এটা কি তোমার পটাশিয়াম, এটা কি তোমার টার্টারেট, এটা আমরা বলতে পারি। তাহলে এটা সংকেত কি? এই সোডিয়াম পটাশিয়াম, টার্টারেটের সংকেত কি? C4H4, আর এটা কি হয় বলতো? O6, এটাও সংকেত। এখন তুমি বলতে পারো স্যার এটাকে আমরা কি পটাশিয়াম সোডিয়াম টার্টারেট কি বলতে পারবো, নাকি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বলতে হবে? কারণ এটা আমি পটাশিয়ামকে আগে বললাম, স্যার একটা যৌগের প্রথমে ধনাত্মক বলতে হয়, পরে ঋণাত্মক। আমি ধনাত্মক হিসেবে পটাশিয়ামকে আগে বলি, তারপর যদি সোডিয়ামকে বলি, যদি বলি পটাশিয়াম সোডিয়াম টার্টারেট, এটা বলা যাবে কিনা? বলা যাবে কিনা বলো তো? কথা বলতে হবে কিন্তু, কথা বলতে হবে। তোমরা একবারে এত ভদ্র থাকো, মানে মেজাজটাই গরম হয়ে যায়। তোমার তো এত ভদ্র থাকা দরকার নেই। স্যার বলা যাবে। হ্যাঁ, অন্যরা কি বলো, যাবে কিনা? এটা কি তোমার বলা যাবে না। কারণটা কি? তোমার কাকে বলবা? ধনাত্মক। ধনাত্মক যদি একাধিক ধনাত্মক থাকে, তাহলে এটার ভিতরে যার চার্জ ঘনত্ব বেশি হবে তাকে প্রথমে বলতে হবে। সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের মধ্যে সোডিয়াম আয়নের চার্জ ঘনত্ব বেশি। দেখবে যে আমরা ধাতব বন্ধন যখন ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে যখন আমরা লেকচার দিছি, তখন আমরা এই কথাগুলো তোমার বলে আসছি। সোডিয়াম আয়নের চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে যেটা চার্জ ঘনত্ব বেশি হবে সেটাকে প্রথমে বলতে হবে। এই লবণটার তোমার একটা নাম আছে, এটা একটা লবণ, এটাকে বলে রসেল্ল লবণ। এটা আরো একটা নাম আছে যেটাকে বলা হয় রচিলি লবণ। এটা অনেক সময় এটা কি উচ্চারণটা কি হবে?
রসেল নাকি রসেল কোনটা? স্যার রসেল। রসেল, আচ্ছা যেটাই হোক, হ্যাঁ তাহলে রসেল লবণ আর হচ্ছে রুচিলি লবণ। আচ্ছা তাহলে অনেক সময় এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ তে আসে যে রসেল লবণের সংকেত কি, রুচিলি লবণের সংকেত কি। আমাদের ফেলিং দ্রবণটা তৈরি করার জন্য এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রসেল লবণ যেটা আছে সেই লবণের ক্ষারীয় দ্রবণ আমাদের দরকার হবে। এই কারণে এটা নিয়ে আলোচনা, এটা আগে উঠায় নাও। তুমি দেখো আমরা এখন ফেলিং দ্রবণ নিয়ে আলোচনা করব। ফেলিং দ্রবণের বিক্রিয়া না, ফেলিং দ্রবণটা নিয়ে। একটু দেখো এটাকে আমরা ফেলিং দ্রবণ অথবা এটাকে ফেলিং দ্রবণ বলে। এখানে আমাদের কপার সালফেটের দ্রবণ থাকবে, এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ। আর এখানে তোমার এর সাথে এখানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণ থাকবে, এর দ্রবণটা, এই দ্রবণটা ক্ষারীয় থাকবে। এর ক্ষার অ্যাড করে নিতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে এই বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমে ঘটবে। এদেরকে সম অনুপাতে মিশাতে হয়, এটা 5 ml দিলে এটাও 5 ml দিতে হয়, মানে এটা কি 1:1 অনুপাতে অনুপাতে এদেরকে কি করতে হয়, মিশ্রিত করা। এদেরকে 1:1 অনুপাতে যদি মিশ্রিত করা হয় তখন এখানে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ পাওয়া যায়। এখানে একটা কি পাওয়া যায়, গাঢ় নীল বর্ণের দ্রবণ। এই গাঢ় নীল বর্ণের এই যে দ্রবণটা, এটা কি আমরা কি বলি, ফেলিং দ্রবণ। এটা কি আমরা কি বলি বলতো, ফেলিং দ্রবণ। তাহলে আমরা যদি ফেলিং দ্রবণের যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলতে পারি সম আয়তনের কপার সালফেটের দ্রবণের সাথে ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ যদি যোগ করি, যে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয় সেটাকে আমরা ফেলিং দ্রবণ। এখন এটাকে আমরা একটা 1:1 টা কি 2 করে লিখি, তাহলে আমরা বিক্রিয়াটা ভালোভাবে লিখতে পারবো। 1:1 অনুপাতে এদেরকে মিশাতে হয়। 1:1 মানে কি, এটা যদি 5 ml নাও তাহলে এটাও 5 ml, বাট এটা তোমার দ্রবণটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট অনুপাত দিয়ে, এই দ্রবণটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট অনুপাত। এগুলো খুব সলিড ফর্মে থাকে, এটাও সলিড ফর্মে, এটাও গ্রাম আকারে নেওয়া হয়, এটা গ্রাম আকারে মেজারমেন্ট করে, এটা তারপর করা হয়। এই রিঅ্যাকশনটা দেখো, এক্ষেত্রে কি বিক্রিয়া ঘটে, এটা কপার সালফেট আর এই হচ্ছে কি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আমরা যদি এটা সংকেত লিখি, এটা মাইনাস, এটা H আর এটা OH, এটা H আর এটা কি OH আর এটা C ডাবল কি, আমি শেষ করে দেব একটু ওয়েট করো। এটা দেখো, একটু দেখো, এটা এটার সাথে রিঅ্যাক্ট করবে, এটা কি কপার 2 প্লাস ভাই, এটা কি সালফেট 2 মাইনাস, তাহলে এই ধনাত্মকটা কি বলতো এখানকার কার সাথে রিঅ্যাকশন করবে বলতো, ঋণাত্মকের সাথে। তাহলে এই ধনাত্মকটা যদি এখানকার ঋণাত্মকের সাথে রিঅ্যাকশন করে, এটা ধনাত্মক, আর এখানে কি তোমার, এখানে আমরা ঋণাত্মকটাকে আগে দেখি, এটা মাইনাস, তাহলে যেহেতু মাইনাস একটু ফেস করে এখানে থাকবে, এটা HOH, এটা HOH আর এটা C ডাবল H, এটা C ডাবল H, এটা যেহেতু ঋণাত্মক তাহলে এই কার সাথে অ্যাড হবে, এই ধনাত্মকের সাথে। আমি যদি সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে বলি, তুমি HCl এর সংকেত লিখলে তুমি এভাবে লিখতে পারো, সোডিয়াম ক্লোরাইডের সংকেত তোমাকে এভাবেই লিখতে হবে। এভাবে যদি সোডিয়াম ক্লোরাইডের সংকেত লেখো একটু ভুল, কারণ এদের মধ্যে কোন বন্ধন, আয়নিক বন্ধন, তুমি তো এটাকে সমযোজী বন্ধন লিখতে পারো না, কারণ আমরা যখন কোন একটা যৌগকে ড্যাশ সিম্বল আকারে রিপ্রেজেন্ট করব তখনই এটা সমযোজী বন্ধন হবে। এটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আয়নিক ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। এটা কি এই ধনাত্মকের ঋণাত্মকের সাথে যখন অ্যাড হয় তখন এটা কি হয় বলতো, আয়নিক ফর্মে, মানে এই ধনাত্মক আর ঋণাত্মক কি করে, একটা আরেকটাকে আকর্ষণ করে। এই যে জটিল যে কমপ্লেক্সটা,
এখানে যে জটিল আয়নটা, এটার আয়নটা যোজনী কত 2, আর এটার যোজনী কত তোমার, এটা যোজনী কত 2, এটা যোজনী কত 2, জাস্ট 2। এখানে সোডিয়াম পটাশিয়াম টারটারেট না হয়, এটা কপার টারটারেট হবে। এই আয়নটা কি তোমার টারটারেট, এটা কি কপার, এটাকে নাম হবে কি কপার টারটারেট। এটা সংকেত আমরা লিখছি কি Na সোডিয়াম পটাশিয়াম C4H4O6, আর এটার সংকেত হবে Cu তোমার কি C4H4 কি হবে O6। তখন এই যে কমপ্লেক্স আয়নটা তৈরি হয়, এই কমপ্লেক্স আয়নটাই হচ্ছে কি বলতো গাঢ় নীল দ্রবণ। গাঢ় নীল দ্রবণ, এই দ্রবণটা কি আমরা কোন দ্রবণ বলি বলতো ফেলিং দ্রবণ বলি। এটা কি আমরা কি বলি বলতো ফেলিং দ্রবণ বলি। আসলে এই বিক্রিয়ায় এটা যেহেতু জারক, ফেলিং দ্রবণটা কি হিসেবে কাজ করে বলতো জারক হিসেবে। কোন টাইপের জারক? দুর্বল জারক। এরা কোন টাইপের জারক হিসেবে কাজ করে? দুর্বল জারক। জারকের কাজ কি ইলেকট্রন গ্রহণ করা। জারকের কাজ কি ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ইলেকট্রনটা গ্রহণ করে কে? যার ইলেকট্রন কম আছে সে। বলতো এই আয়নের মধ্যে ইলেকট্রন কম আছে কার? ঋণাত্মকের নাকি ধনাত্মকের? ধনাত্মকের। হ্যাঁ কার বলতো? স্যার কপার 2 প্লাস। কপার 2 প্লাস। তাহলে এটা কি হচ্ছে দুর্বল জারক। মূলত জারকের ভূমিকাটা ফেলিং দ্রবণে কাজ করে কে বলতো কপার 2 প্লাস। এটা কাজ করে কে কপার। ওর ইলেকট্রন কম আছে, বিক্রিয়ার সময় ওই মূলত কি করে ইলেকট্রনটাকে রিসিভ করে। তাহলে এখানে কি বলতো তোমার এখানে কপার 2 প্লাস কি করে ইলেকট্রন কি করে বলতো গ্রহণ করে। এটা ইলেকট্রন কি করে গ্রহণ করে। এই কারণে আমরা যখন ফেলিং দ্রবণে যখন বিক্রিয়াটা লিখব তখন এই বড় কমপ্লেক্সটা না লিখে আমরা কপার 2 প্লাসটাকে লিখি। আর এই বিক্রিয়াটা ঘটে কোন মাধ্যমে? আমরা যখন বিক্রিয়াটা ঘটাই তখন এটা ঘটে ক্ষারীয় মাধ্যমে, তখন ওখানে OH মাইনাসটা আমরা রাখি। তখন আমরা ফিলিং দ্রবণে এই বড় কমপ্লেক্স আয়নটা ওখানে না নিয়ে আমরা সরল তোমার কি কম্পাউন্ড আকারে এটাকে আমরা রিপ্রেজেন্ট করি। কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমরা দেখব। এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা এটাকে একটু বলো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমি শেষ করে দেবো একটু ওয়েট করো, 2-1 মিনিট ওয়েট করো। হ্যাঁ দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, কথা বলতে হবে কিন্তু। বুঝেছি স্যার। স্যার একটু দেখো তাহলে আমরা যদি ফেলিং দ্রবণের যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এই চিত্র দেখে দেখে ফেলিং দ্রবণের সংজ্ঞা দেওয়া যাবে কিনা। আমরা এখানে বলতে পারি কিনা সম আয়তনের কপার সালফেট দ্রবণের সাথে ক্ষারীয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দ্রবণ যোগ করলে যে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয় তাকে ফেলিং দ্রবণ বলে। তাকে ফেলিং দ্রবণ বলে। এটা কোন পদার্থ? এটি দুর্বল জারক। এটার আমরা সংকেত পরীক্ষায় কিভাবে লিখবো? আমরা কি টোটাল কমপ্লেক্সটা লিখবো না, এটাকে এভাবে লেখা হয় কপার 2 প্লাস আর OH মাইনাস। OH মাইনাসটা কি হিসেবে লেখে? মাধ্যম হিসেবে। এটাকে দুই ভাবে রিপ্রেজেন্ট করে কপার 2 প্লাস OH মাইনাস, অথবা এটাকে কপার হাইড্রোক্সাইড, যেহেতু ক্ষারীয় মাধ্যমে তো OH নিয়ে আসে, আর এই ক্ষারটাকে একবার উল্লেখ করে দেয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এভাবে লেখে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আসলে কি ওই বিক্রিয়ার মাধ্যম হিসেবে কি করে কাজ করে। আমরা যখন তোমার ফেলিং দ্রবণের কোন একটা যৌগের সাথে এলডিহাইডের সাথে যখন ফেলিং দ্রবণের বিক্রিয়া লিখবো, এলডিহাইড প্লাস কপার 2 প্লাস OH মাইনাস এই ফরম্যাটেও লিখতে পারি, অথবা এলডিহাইড প্লাস কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই ফরম্যাটেও লিখতে পারি। আমাদের বইগুলোতে জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করা আছে, হয়তোবা কিছু বইতে এটা রিপ্রেজেন্ট থাকতেও পারে। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা?
তাহলে এটা বিক্রিয়া করে কার সাথে, এটা কার সাথে বিক্রিয়া করে, এটা নিয়ে আমরা গত ক্লাসে মানে পরের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, যেহেতু অনেকে নামাজের টাইম আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের নেক্সট যখন শিডিউল ক্লাস হবে তখন এই শিডিউল ক্লাস আমরা বলে দেবো। নেক্সট ক্লাস হবে আমাদের শনিবার, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। শনিবার হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। ওকে, তো ভালো থাকো এবং অবশ্যই এই পড়াগুলো নোট করে নাও। আর কবে করবা? তোমার এপ্রিল মে জুনে যদি এক্সাম হয় তখন আর করবা কবে? এখনো যদি তুমি সিরিয়াস নাও তাহলে আর কবে করবা? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।